কলকাতার বেহালার এক অলিগলিতে হঠাৎ শুরু হয় এক অদ্ভুত তাণ্ডব। মেঘলা আকাশের নিচে জলমগ্ন রাস্তায় মাথায় গামছা বেঁধে নেমে পড়েছেন কিছু কৃষক। তাদের হাতে স্লোগান, তিস্তার পানি ফেরাও, মাটি বাঁচাও। ভিজে কাদার ভেতর দাঁড়িয়ে তারা চিৎকার করছে, যেন ইতিহাসের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কে কাকে বঞ্চিত করেছে। এই প্রথম নয়, কিন্তু এবার ব্যাপারটা আলাদা, কারণ এবার মিছিলের সামনে দাঁড়িয়ে আছেন কেউ একজন যিনি একসময় তিস্তার পানি আটকে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখে আজ এক অন্যরকম ভাষা, যেন ইতিহাস নিজেই নিজের ভুল স্বীকার করছে। তিনি ঘোষণা করছেন, তিস্তার পানি আটকে রাখা একটা সামাজিক অপরাধ। তার এই উচ্চারণ যেন বজ্রপাতের মতো আঘাত হানে বাংলাদেশে। যে বাংলাদেশ গত 15 বছর ধরে ভারতের কাছে বারবার বলেছে আমাদের বাঁচার জন্য পানি দাও, সে বাংলাদেশ আজ চুপচাপ দাঁড়িয়ে নেই। ঢাকা থেকে রংপুর পর্যন্ত মানুষের মুখে আজ একটাই প্রতিক্রিয়া, ধন্যবাদ মমতা, আজ তুমি নিজেই স্বীকার করলে ভারত এক অপরাধী রাষ্ট্র। 2011 সাল ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফর। তিস্তা চুক্তি প্রস্তুত। হাসিনার সরকার আশায় বুক বেঁধেছিল অবশেষে উত্তরাঞ্চলের কৃষকরা বাঁচবে, কিন্তু সফরের আগ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি সফরে আসছেন না, কারণ তিস্তার পানি দিতে রাজি নন তিনি। বাংলাদেশের জন্য সেটি ছিল এক অপমানের দিন। তিস্তার চুক্তি ভেঙে গেল। ভারতীয় মিডিয়া বলল এটা মমতার সিদ্ধান্ত, কেন্দ্র বলল আমাদের হাত বাঁধা, আর বাংলাদেশ তারা চুপচাপ হয়ে গেল। এই নীরবতাই ভারতের কাছে হয়ে উঠছিল সুযোগ, শাসন আর শোষণের সূচনা। চুক্তি না হলেও ভারতের উত্তরে একের পর এক বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্প আর সেচ নালিকা তৈরি হলো। বাংলাদেশের নদী শুকাতে শুরু করলো। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সব জায়গায় কৃষকের চোখে পানি, কিন্তু মাটিতে নয়। তখন থেকে শুরু এই নীরব জলযুদ্ধ। 14 বছর পর সেই মমতাই যখন বললেন তিস্তার পানি আটকে রাখা সামাজিক অপরাধ, তখন বাংলাদেশের জনগণ বলল তাহলে তোমরাই ছিলে অপরাধী দিদি। ভারতের পুরনো কৌশল একটাই, বাংলাদেশকে কখনো বন্ধু বলে, আবার অভ্যন্তরীণ রাজনীতির অজুহাতে দাবিগুলো ফিরিয়ে দেয়। বন্ধুত্বের আড়ালে শোষণ, সহযোগিতার নামে নিয়ন্ত্রণ। তিস্তার মতো আন্তর্জাতিক নদীর পানি বন্টন নিয়ে ভারত বলেছে আমাদের মুখ্যমন্ত্রী মানে না, অথচ তারা নিজেরাই পানির লোভে উত্তরে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প করে তুলেছে। বাংলাদেশের নদীর গতিপথ তারা আটকে দিয়েছে বাঁধ দিয়ে। এটা কোনো দ্বিপাক্ষীয় বন্ধুত্ব নয়, এটা একতরফা শোষণ, যাকে বলে রাষ্ট্রীয় লুণ্ঠন। মমতার মুখ থেকে অপরাধ শব্দটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই আসল সত্যটা প্রকাশিত হয়ে গেল। ভারত এতদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের জল অস্ত্র ব্যবহার করে এসেছে। এখন সেই অস্ত্রই তাদের নিজের রাজ্যে বিষ ছড়াচ্ছে। সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ির কৃষকরা পানির অভাবে হাহাকার করছে। যে অভিশাপ বাংলাদেশ ভোগ করেছে দশক জুড়ে, এখন সেই অভিশাপই ফিরে এসেছে ভারতের ঘরে। এখানে বিষয়টা কেবল পানি নয়, এটা রাজনীতি। কারণ এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার নামে যুদ্ধে নেমেছেন, কিন্তু লক্ষ্য মোদির বিজেপি সরকার। তিনি জানেন উত্তরবঙ্গের ক্ষোভ বিজেপির ভোটে প্রভাব ফেলবে, তাই এবার তিনি সেই ক্ষোভকেই অস্ত্রে পরিণত করেছেন। বিজেপির সিকিমের জলবিদ্যুৎ প্রকল্প দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে পানি সংকট তৈরি করেছে, আর সেই আগুনে ঘি ঢেলেছেন মমতা। তিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় বলেন তিস্তার পানি আটকে রাখা শুধু অপরাধ নয়, এটা উত্তরবঙ্গের কৃষকের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু প্রশ্ন উঠে যায়, এই যুদ্ধ 2011 সালে কেন শুরু করেননি আপনি? তখন তো আপনি নিজেই চুক্তি আটকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এখন কি শুধু মোদিকে ঘায়েল করার জন্য আপনি হঠাৎ বিবেকবান হয়ে গেলেন? বাংলাদেশের মানুষের কাছে যেন ইতিহাসের এক ব্যঙ্গচিত্র। বাংলাদেশ আর অপেক্ষা করছে না। চীনের সহায়তায় বাংলাদেশ এখন শুরু করছে তিস্তা ডাইভারশন প্রজেক্ট, যার মাধ্যমে বাংলাদেশের নদীর পানি রিজার্ভারে সংরক্ষণ করা হবে, নতুন খাল তৈরি করে কৃষিতে ব্যবহার করা হবে। এই প্রকল্প শুধু একটি উন্নয়ন পরিকল্পনা নয়, এটা এক প্রকার প্রতিরোধ আন্দোলন। চুক্তি না দিয়ে ভারত যেখানে পানি আটকে রাখে, বাংলাদেশ সেখানে চীনের অর্থে, প্রযুক্তিতে এবং সাহসে একটি জল স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে। চীনা প্রকৌশলীরা রংপুর ও লালমনিরহাট অঞ্চলে ইতিমধ্যেই জরিপ সম্পন্ন করেছেন। এর ফলে তিস্তার প্রবাহে নিয়ন্ত্রণ ফিরে পাবে বাংলাদেশ। আর এই পদক্ষেপে ভারত কাঁপছে। ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশ চীনের প্রজেক্ট নিচ্ছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু ঢাকার জবাব সোজা, তোমরা যদি আমাদের মরতে দাও তাহলে আমরা বাঁচার রাস্তা নিজেরাই খুঁজে নেব। রংপুরের এক মাদ্রাসা ছাত্র, নাম মুশফিক। তার বাবা আত্মহত্যা করেছিলেন পানির অভাবে ফসল নষ্ট হয়ে। সে আজ বলে যে রাষ্ট্র আমাদের পানি দেয় না, সে আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। এই প্রজন্ম জানে না 1971-এর যুদ্ধ, কিন্তু তারা জানে তিস্তার লড়াই। তারা জানে ভারত শুধু বলে কিন্তু দেয় না। তারা জানে মমতা আর মোদি দুজনেই শত্রু। এই তিস্তা প্রজন্ম আর কারো মুখের কথা শুনবে না। তারা তাদের প্রধানমন্ত্রী, কূটনৈতিক সেনাবাহিনী সবাইকে বলছে এইবার বদলা নাও, এইবার নদী ফিরিয়ে নাও।
সন্ধ্যার আলোয় উত্তরবঙ্গের নদী তীরে এক প্রাচীন ব্রিজে কিছু তরুণ গায়ে রং লাগাচ্ছে। তারা ব্যানারে লিখছে, তিস্তার পানি আটকে রেখে ভারত আমাদের মেরেছে, এবার আমরা প্রতিশোধ নেব। বাতাসে ভাসছে তিস্তার শোক, আর তাতে মিশছে বাংলাদেশের নতুন এক দৃঢ় প্রতিজ্ঞা। এই লাইন এখন আর কেবল স্লোগান নয়, এটা হয়ে উঠেছে বাংলাদেশের নতুন কূটনীতির কেন্দ্রবিন্দু। এটা সেই প্রতিশোধ যেটা কূটনৈতিক ভাষায় দেওয়া হবে, অর্থনৈতিক সিদ্ধান্তে দেখা যাবে, সেনাবাহিনী প্রস্তুতিতে শোনা যাবে। ভারত যদি ভাবে তারা সবসময় বাংলাদেশকে শোষণ করবে, তবে এই প্রজন্মের মুখে একটাই উত্তর, আর নয় ভারত, এবার পাল্টা মারো।